বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আমি গত 2-3টি ক্লাস ধরে তোমাদের কোষ রসায়নী অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই অধ্যায়টির আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এনজাইম। এই এনজাইম কথাটির সঙ্গে তোমরা সবাই মোটামুটি পরিচিত। তো চলো এনজাইম কি আমরা সেটি সম্বন্ধে এখন পড়ি। এনজাইম হলো এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। আমরা এর আগে কি পড়েছি? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এই এনজাইমটি হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ এবং এটি আমাদের যে কোষ আছে সেখানে খুবই অল্প মাত্রায় থাকে। প্লাস এটি বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং বিক্রিয়ার যে গতি সেটাকে ত্বরান্বিত অর্থাৎ বাড়াবে। এবং যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে, যখন উৎপাদক তৈরি হবে, তখন এই এনজাইমটি অপরিবর্তিতভাবেই থাকবে এবং মুক্ত হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরাই অপরিবর্তিত থাকবে, সেই প্রোটিনটি হচ্ছে এনজাইম। অর্থাৎ সব এনজাইমই হচ্ছে কি প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কি নয়? এনজাইম নয়। বিজ্ঞানী কোন 1878 সালে সর্বপ্রথম এই এনজাইম শব্দটি ব্যবহার করেছিলেন। তো এই এনজাইম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এসব মৌল নিয়ে গঠিত এবং এর কিছু কিছু এনজাইমে ফসফরাস, তামা, দস্তা, লোহা, ম্যাঙ্গানিজ এই মৌলগুলো পাওয়া যায়। তো চলো আমরা এখন এই এনজাইমের যে ধর্ম সেটি একটু পড়ি বা জানি। এনজাইম হলো, যেহেতু এটা প্রোটিন, তার মানে এটা প্রোটিন ধর্মী হবে এবং জীবকোষে থাকবে। এটা হচ্ছে কলয়েড রূপে। আর এর কার্যকারিতাটা নিয়ন্ত্রণ হবে পিএইচ দ্বারা। যেহেতু এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মাত্রা একটি নির্দিষ্ট মাত্রার পিএইচে এই এনজাইম কার্যকর থাকে বেশি। সেই পিএইচটি হলো 6 থেকে 9। আর এনজাইম যখন অ্যাক্টিভ থাকবে তখন তাপমাত্রা থাকতে হবে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা সবচেয়ে বেশি ক্রিয়াশীল। আর এর চেয়ে কম তাপমাত্রায়ও এনজাইম নষ্ট হয় না, কিন্তু তাপমাত্রা যদি এর চেয়ে বেশি হয় বা অধিক তাপ হয়, সেক্ষেত্রে এনজাইম নষ্ট হয়ে যায়। যেমন অতি বেগুনি রশ্মির কারণে এনজাইম নষ্ট হয়ে যায়। আর এটি খুবই অল্প পরিমাণ বিদ্যমান থেকে বিক্রিয়ার যে হার বা গতিবেগ সেটাকে বাড়াবে। এবং এর সাথে এটি যেহেতু অপরিবর্তিত থাকে, সেহেতু এটি বিক্রিয়ার যে সাম্য অবস্থা আছে সেখানে কোনোরূপ পরিবর্তন করে না। এবং এই এনজাইমকে কার্যকর হতে হলে আমাদের পানি প্রয়োজন হবে, সেই জন্য বেশিরভাগ এনজাইম হচ্ছে পানিতে দ্রবণীয়। তো এখন আসো আমরা এই এনজাইমের নামকরণ কিভাবে হয়েছে সেটা একটু জানবো। সাধারণত 3টি পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এই এনজাইমের নামকরণ করা হয়। 1 হচ্ছে সাবস্ট্রেটের ধরন অনুসারে, 2 হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে, 3 হলো সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। প্রথমে আসি আমরা এই সাবস্ট্রেটের ধরন অনুসারে এনজাইমের নামকরণটা কিভাবে করা হয়। সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট হলো এনজাইম বিক্রিয়াতে যার উপর ক্রিয়া করে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। অর্থাৎ যে পদার্থটার উপর এনজাইম ক্রিয়া করবে তার শেষে যদি আমরা এস যোগ করি, তাহলে যে এনজাইমের নামকরণটি হবে সেটি হবে এই সাবস্ট্রেটের ধরন অনুসারে। যেমন ধরো সুক্রোজের উপর কোনো বিক্রিয়াতে যদি কাজ করে কোনো এনজাইম, তখন এই সুক্রোজের নামের সাথে আমরা যদি এস যোগ করি তাহলে এনজাইমের নামকরণটি হবে সুক্রেজ। তেমনিভাবে ইউরিয়ার সাথে যদি আমরা এস যোগ করি তাহলে যে এনজাইমটি কাজ করবে তার নাম হয়ে যাবে ইউরিয়েজ। আর্জিনিনের সাথে এস যোগ করলে হবে আর্জিনেজ, লিপিডের সাথে হবে লাইপেজ এস যোগ করলে, আর প্রোটিনের সাথে এস যোগ করলে হবে প্রোটিয়েজ। 2 নম্বর আমরা পড়ব এখন যে বিক্রিয়ার ধরন অনুসারে এনজাইমের নামকরণটা কিভাবে করা হয়। এখন প্রথমে আমরা বললাম যে বিক্রিয়ায় যে সাবস্ট্রেট থাকবে
তার নামের সাথে এস যোগ করে। এখন যে বিক্রিয়ায় এনজাইমটি ক্রিয়া করবে সেই বিক্রিয়ার যে ধরন, যেমন হাইড্রোলাইসিস একটি বিক্রিয়া, এই বিক্রিয়ার উপর যদি কোনো এনজাইম কাজ করে সেই বিক্রিয়াটাকে প্রভাবিত করে, তখন এই বিক্রিয়ার নামের শেষে, যেমন হাইড্রোলাইসিসের সাথে যদি আমরা এস যোগ করি তখন আমরা পাবো হাইড্রোলেস। এবং প্রথম অংশের সাথে হাইড্রোলাইসিসের হাইড্রো এর সাথে এস, তাহলে কি হলো অক্সিডেশনের অক্সির সাথে এস যোগ করলে হচ্ছে অক্সিডেজ। এভাবে করেই রিডাকশনের সাথে এস যোগ করলে হবে রিডাকটেজ। এখন আসি আরেক ধরনের নামকরণ করা হয় এনজাইমের, সেটি হলো সাবস্ট্রেট আর বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুযায়ী। সাবস্ট্রেট হলো যে পদার্থের উপর এনজাইম ক্রিয়া করবে, আর বিক্রিয়ার হচ্ছে, যেমন এনজাইম হলো কাইনেস আর সাবস্ট্রেট হলো হেক্সোস। এখন এই হেক্সো আর কাইনেস এই দুটো একসাথে করে আমরা যে এনজাইমের নামকরণটা করব সেটা হচ্ছে হেক্সো কাইনেস। যেমন তোমার আমরা জানি যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট সৃষ্টি হয়, আর তখন একটি এনজাইম কাজ করে, সেই এনজাইমটি হচ্ছে হেক্সো কাইনেস। তো এইটিও কিন্তু বিক্রিয়ার আর সাবস্ট্রেট এই দুটির মিলিত বৈশিষ্ট্য অনুসারে নামকরণটি করা হয়েছে। তেমনিভাবে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন একটি এনজাইম কার্যকর হয়, সেটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তো এভাবেই হচ্ছে এই সাবস্ট্রেট আর বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে নামকরণ করা হয়ে থাকে ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ এই এনজাইমগুলোর। এখন আসি আমরা যে এনজাইমে কিছু কিছু জিনিস থাকবে যেটি আমাদের জানতে হবে, যেমন কনজুগেটেড প্রোটিন। কিছু কিছু এনজাইম আছে যেটার প্রোটিন অংশের সাথে একটা কী যুক্ত থাকবে, অপ্রোটিন অংশ। এই ধরনের এনজাইমকে আমরা বলবো হচ্ছে কনজুগেটেড প্রোটিন। অর্থাৎ কনজুগেটেড প্রোটিনের মধ্যে থাকছে একটা প্রোটিন অংশ, আরেকটা হচ্ছে কি অপ্রোটিন অংশ। এই প্রোটিন অংশটাকে বলবো আমরা অ্যাপো এনজাইম, আর যে অপ্রোটিন অংশ থাকবে কনজুগেট প্রোটিনের সেটাকে আমরা বলবো কি প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, কো এনজাইম কি? এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন আমরা সেটাকে কি বলবো, কোএনজাইম। যেমন ধরো এফইডি, এনএডি, এনএডিপি, কোএ, এটিপি, এগুলো তোমরা শুনেছো। এফইডি কি আমাদের ফ্লাভিন অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড। এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে এটা কাজ করে এবং যৌগ থেকে ওই যৌগটি থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করে ফেলে, এবং সেই হাইড্রোজেন গ্রহণ করবে যখন তখন হবে FeDH2। অর্থাৎ এই ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে এই কোএনজাইমটি যখন কাজ করে সেই যৌগটি থেকে হাইড্রোজেনটাকে মুক্ত করে ফেলবে এবং সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করে তখন FAD, যেহেতু হাইড্রোজেন গ্রহণ করছে তাহলে হচ্ছে কি H2, FADH2 তে পরিণত হয়, অর্থাৎ রিডিউসড ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। একইভাবে NAD, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এটিও ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে কাজ করবে এবং যৌগ থেকে হাইড্রোজেন বিমুক্ত করে গ্রহণ করে তখন হয়ে যাবে কি NADH+H+, এটাতে পরিণত হবে। অর্থাৎ এটার নামও হবে তখন রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আরেকটি কি বলেছি, NADP হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটিও যখন অক্সিজেনকে বিমুক্ত করে অক্সিজেন গ্রহণ করবে তখন এর নাম হয়ে যাবে NADPH+H+, তার মানে NADPH2, অর্থাৎ রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। COA, তোমরা এটার নাম জানো কি, কোএনজাইম এ। ভিটামিন বি, পাইরোফসফেট, অ্যাডিনাল অ্যাসিড নিয়ে কোএনজাইম এটা হচ্ছে গঠিত হয়। আর ফ্যাটি অ্যাসিড বিপাক, সাইট্রিক অ্যাসিড চক্র, স্টেরল, অ্যাসিটিল কোলিন সংশ্লেষণ, এইসব কাজে হচ্ছে এই কোএনজাইম এটা বিশেষভাবে সহায়তা করে। এটিপির নামটা তোমরা সবাই শুনেছ, যে সালোক সংশ্লেষণে কি হয়, এটিপি তৈরি হয়, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এক অণু থাকবে এখানে কি অ্যাডিনিন, আর এক অণু থাকবে রাইবোজ শর্করা, আর 3 অণু থাকবে ফসফেট, সেই জন্য এটার নাম হচ্ছে ট্রাইফসফেট, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা নিয়ে এটিপি গঠিত হয়। এটাও কোষের বিভিন্ন ধরনের বিপাকীয় শক্তি
সরবরাহ করে থাকে। এই এনজাইমের শ্রেণীবিন্যাসটা কিভাবে করা হবে এখন আমরা সেটা সম্বন্ধে একটু পড়ব। এনজাইমের শ্রেণীবিন্যাস দুইটি বেসিসের উপর করা হয়ে থাকে। এক হচ্ছে গঠন বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণীবিন্যাস, আর একটি হচ্ছে যে এই এনজাইম কী ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে সেটার উপর ভিত্তি করে এনজাইম সমূহকে কয়েক প্রকারেই শ্রেণীবিন্যাস করা হয়। প্রথম হলো গঠন বৈশিষ্ট্য ভিত্তিক দুই প্রকার, এক হলো সরল এনজাইম আর একটি কি যৌগিক বা যুক্ত এনজাইম। সরল এনজাইম হলো যেমন সুক্রেজ। সুক্রেজ হচ্ছে গঠনের উপর, যে এনজাইমের সম্পূর্ণ অংশে শুধু প্রোটিন থাকবে সেটাকে আমরা বলবো সরল এনজাইম। আর যৌগিক এনজাইম কোনটাকে বলবো, যেখানে প্রোটিন অংশের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকবে সেটা হচ্ছে যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম, যেমন এফএডি, এনএডি এগুলো। কী ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করবে তার উপর ভিত্তি করে এনজাইমকে দুটি ভাগে ভাগ করা হয়, কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লায়েজ, আইসোমারেজ, লাইগেজ, কার্বক্সিলেজ, অ্যাপিমারেজ, ফসফোরাইলেজ। প্রথমে আসি আমরা অক্সিডো রিডাকটেজ। এই জাতীয় এনজাইমের হচ্ছে কোনো পদার্থের সাথে যখন হাইড্রোজেন কিংবা অক্সিজেন বা ইলেকট্রন যুক্ত করে অথবা কোনো পদার্থ থেকে এইগুলোকে বিযুক্ত করে, তখন অক্সিজেন সংযোজন বা হাইড্রোজেন বিয়োজন বা ইলেকট্রন অপসারণ, এটাকে বলবো আমরা কি অক্সিডেশন বা জারণ। আবার যদি হাইড্রোজেন অক্সিজেন বা ইলেকট্রন যোগ হয় তখন আমরা এটাকে কী বলি, রিডাকশন বা বিজারণ। অর্থাৎ জারণ বিজারণ এনজাইম সেটাকে বলা হয়, সেটাই হলো অক্সিডো রিডাকটেজ এনজাইম। যেমন সাইটোক্রোম অক্সিডেজ, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এগুলো হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। এরপর হলো ট্রান্সফারেজ এনজাইম। এই এনজাইম হচ্ছে একটা পদার্থ থেকে একটা গ্রুপকে অপসারিত করে আরেকটা পদার্থের সাথে সংযুক্ত হতে এটাকে সহায়তা করে, যেমন কাইনেজ। অর্থাৎ গ্লুটামিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই দুটোর সাথে ট্রান্সফারেজ এনজাইমটি ক্রিয়া করে তৈরি করবে হচ্ছে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড। এক্ষেত্রে গ্লুটামিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে আলফা কিটো, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে NH2 গ্রুপটা কি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড থেকে অপসারিত হচ্ছে আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ অ্যামিনো গ্রুপটি যুক্ত হয়ে এটাকে পরিণত করে দিচ্ছে কি অ্যাসপার্টিক অ্যাসিড। তার মানে গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ মুক্ত হয়ে সংযুক্ত করছে কার সাথে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সংযুক্ত করে এটাকে তৈরি করছে অ্যাসপার্টিক অ্যাসিড। এইভাবেই হচ্ছে আলফা ক্লিটো গ্লুটামিক অ্যাসিডে পরিণত হয়। তার মানে এই এনজাইমটা, ট্রান্সফারেজ এনজাইমটাই হচ্ছে এখানে এই কাজটি করেছে। এরপর আসি আমরা কি হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেজ এনজাইম। এইটা হচ্ছে কোনো এনজাইম যদি কোনো পদার্থের বিশেষ বন্ডের সাথে পানির অণু সংযুক্ত করে তখন আমরা সেটাকে বলবো হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র মানে ভেজা, অর্থাৎ যখন হাইড্রোলাইসিস করতে সহায়তা করবে তখনই আমরা সেটাকে বলবো হাইড্রোলাইটিক এনজাইম। যেমন সুক্রেজ, প্রোটিয়াস, ফসফাটেজ, এস্টারেজ এগুলো হচ্ছে এই জাতীয় এনজাইম। যেমন সুক্রোজ প্লাস পানি, এখানে সুক্রেজ এনজাইম ক্রিয়া করবে আর সুক্রোজ ভেঙে তৈরি হবে এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ। লায়েজ এনজাইম এটা হলো যে এই শ্রেণীর এনজাইমগুলো হাইড্রোলাইসিস আর জারণ বিজারণ ছাড়াই অন্য একটা সিস্টেমের মাধ্যমে সাবস্ট্রেটের যদি কোনো মূলককে স্থানান্তর করে তখন আমরা সেটাকে বলবো কি এনজাইম, লায়েজ এনজাইম। যেমন কার্বন কার্বন, কার্বন অক্সিজেন, কার্বন নাইট্রোজেন এগুলো এই জাতীয় সাধারণত মূলকের বা যোজকের উপর কাজ করে, যেমন অ্যালডোলেজ, আইসোসাইট্রাস লায়েজ, ফিউমারেজ, সাইট্রিক সিনথেসিস এগুলো। যেমন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যখন অ্যালডোলেজ এই এনজাইমটির ক্রিয়ার মাধ্যমে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয় আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়, তখন কি হয়, এখানে কোনো জারণ বিজারণও হয় না, হাইড্রোলাইসিসও হয় না, এখান থেকে মূলক ট্রান্সফার হচ্ছে একটি। এই মূলক ট্রান্সফারের মাধ্যমেই এই কাজটি করছে হচ্ছে অ্যালডোলেজ, সেই জন্য এই এনজাইমটি হচ্ছে লায়েজ এনজাইম। আবার আইসোমারেজ কোনটা, যে এনজাইম হচ্ছে অ্যালডোজ এবং কিটোজ এই সুগারের আইসোমারিক পরিবর্তন, অর্থাৎ একটা আরেকটার কি প্রতিসম, এই পরিবর্তনটা সাধন করবে তখন আমরা বলবো হচ্ছে এটিকে আইসোমারেজ এনজাইম। যেমন
ফসফোগ্লুকো আইসোমারেজ। এই এনজাইমটি হচ্ছে গ্লুকোজ 6-ফসফেটকে পরিণত করবে কি ফ্রুক্টোজ 6-ফসফেট। অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজ এখানে 6-ফসফেট হলো একজন আরেকজনের কি আইসোমারেজ। যেমন গ্লুকোজ হলো অ্যালডোজ আর ফ্রুক্টোজ হলো কি কিটোজ। অর্থাৎ গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে একটা আইসোমার তৈরি করেছে, সেই জন্য এটার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। লাইগেজ এনজাইম হলো এটা যদি এই জাতীয় এনজাইম এটিপির সহায়তায় হচ্ছে 2 বা তারও বেশি যে সাবস্ট্রেট এই সংযুক্ত করে নতুন যৌগ তৈরি করবে। যেমন গ্লুটামিক সিনথেটেজ, এসিটাইল কোয়ে সিনথেটেজ, পাইরুভেট কার্বক্সিলেজ। যেমন গ্লুটামিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া প্লাস এটিপি। এখানে যদি গ্লুটামিক সিনথেটেজ এই এনজাইমটি কাজ করে তখন তৈরি হচ্ছে কি গ্লুটামিন প্লাস এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট একনো। অর্থাৎ এখানে যে কাজটি হয়েছে এটিপির সহায়তায় প্লাস একটি এনজাইমের উপস্থিতি ছিল, সেই জন্য এই এনজাইমটি হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম ব্যবহার করে এই ডিএনএর যে অনুলিপন, এখানে অকাজাকি যে খণ্ড থাকে তোমরা জানো, কোষ অধ্যায়ে তোমরা পড়েছো, এই অকাজাকি খণ্ডগুলোকে যে জোড়া লাগানো হয় সেটি হচ্ছে এই লাইগেজ এনজাইমের সাহায্যে। এবং কাঙ্ক্ষিত ডিএনএর খণ্ডকে এই যে প্লাজমিড ডিএনএর সাথে যে সংযুক্ত লাগানোর কাজটি করে থাকে লাইগেজ এনজাইম। এখন আসি আমরা কার্বক্সিলেজ। এই জাতীয় এনজাইম কোনো পদার্থের সাথে কি করবে কার্বন ডাইঅক্সাইড অনুযুক্ত করবে, সেই জন্য এর নাম হয়েছে কার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বক্সিলেজ এনজাইম। আর কোনো পদার্থ থেকে এটা কার্বন ডাইঅক্সাইডকে মুক্ত হতেও বা বিযুক্ত হতেও সহায়তা করে। যেমন অক্সালোসাকসিনিক অ্যাসিডের থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কার্বক্সিলেজ এনজাইমের ক্রিয়া। এখানে অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে কোনো কার্বন ডাইঅক্সাইডকে এখান থেকে কি করে ফেলে বিযুক্ত করে ফেলে, যার ফলে তৈরি হয় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং কোনো কার্বন ডাইঅক্সাইড। এপিমারেজ এনজাইম হলো কোনো পদার্থকে এটার এপিমারে পরিণত করতে সহায়তা করে। যেমন এপিমার অণুগুলো হচ্ছে কেবলমাত্র একটা কার্বন অ্যাটমের কনফিগারেশন দিয়ে পার্থক্য করা যায়। এরপরে হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম। এই জাতীয় এনজাইমগুলা কোনো পদার্থের যে ফসফেট গ্রুপ থাকে সেই গ্রুপ যুক্ত করতে বা অথবা কোনো যদি পদার্থ থাকে সেখান থেকে ফসফেটকে বিচ্ছিন্ন করতে সহায়তা করে, সেই জন্য সেই নামের সাথে ফসফেটের নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছে ফসফোরাইলেজ এনজাইম। যেমন গ্লুকোজ প্লাস এটিপি। এখানে ফসফোরাইলেজ এনজাইম অর্থাৎ হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়া করে তৈরি করে হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট প্লাস হলো এডিপি। তা আজকে তোমাদের এই এনজাইম এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই এনজাইমের কিছু কার্যকারিতার প্রভাবক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস আমাদের যে কোষ রসায়ন অধ্যায় আছে সেটির যে সর্বশেষ টপিক আছে সেটি নিয়ে আলোচনা করব। প্লাস এর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের এই অধ্যায়টিকে সমাপ্ত করব। আর আজ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তোমরা চেষ্টা করবে সেটাকে একটা রিভিউ বা ফলো আপ দেওয়ার, তাতে করে তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে একটি ভালো ধারণা হবে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো যদি তোমাদের পড়তে সুবিধা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।